সুপ্রিয় শিক্ষার্থীরা, ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। যারা আমার সাথে সরাসরি রয়েছে এবং যারা বিভিন্ন কলেজ থেকে রয়েছে, আমাদের ঢাকা কলেজের বাইরে যারা রয়েছে, তোমাদের সবাইকে স্বাগতম। আমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীর গণিত বিষয়ের প্রথম পত্র, যেটা উচ্চ মাধ্যমিক শ্রেণীর গণিত বিষয়ের প্রথম পত্রের আমরা যুগজীকরণ নিয়ে তোমাদের সাথে আলোচনা করছিলাম। গত ক্লাসে আমরা যুগজীকরণের একটা ক্লাস তোমাদের সাথে নিয়েছি, সেখানে আমরা বেসিক কিছু প্রিন্সিপালস নিয়ে তোমাদের সাথে ডিসকাস করেছি। আজকে আমরা যুগজীকরণ বা ইন্টিগ্রেশনের একটা গুরুত্বপূর্ণ রুলস বলতে পারো বা নিয়ম বলতে পারো, সেদিন আমরা আলোচনা করব তোমাদের সাথে। তো শিক্ষার্থীরা, আমরা একটু আলোচনা করে নিয়ে এর আগে, যেটা আমরা গত ক্লাসে বলেছি যে যুগজীকরণ এবং অন্তরীকরণ একটা আরেকটা বিপরীত প্রক্রিয়া। আমরা যুগজীকরণটা যদি বুঝতে চাই ভালো করে, তাহলে আমাদেরকে অন্তরীকরণটা আমাদেরকে জানতে হবে ভালো করে। প্লাস আর যেটা জানতে হবে সেটা হচ্ছে ত্রিকোণমিতির বেশ কিছু ফর্মুলা আমাদেরকে জানতে হবে, কারণ আমরা ত্রিকোণমিতির ফর্মুলাগুলোকে এখানে বিভিন্ন সময় বিভিন্নভাবে ইউজ করব। সেই জন্য ত্রিকোণমিতির ফর্মুলাগুলোকে আমাদের আত্মস্থ করতে হবে, আর অন্তরীকরণটাও আমাদেরকে ভালো করে জানতে হবে, তাহলে আমরা যুগজীকরণ সম্পর্কে ভালো করতে পারবো। ওকে, আজকে আমরা যে মেথডটা নিয়ে কথা বলবো তোমাদের সাথে, সেটা হচ্ছে হলো প্রতিস্থাপন পদ্ধতি, মেথড অফ সাবস্টিটিউশন। আর আমরা যেটাকে বাংলা বলছি হলো প্রতিস্থাপন পদ্ধতি। আমি একটু লিখছি বোর্ডে, দেখো, প্রতিস্থাপন পদ্ধতি। প্রতিস্থাপন পদ্ধতি, আমরা এটাকে বলি হলো মেথড অফ সাবস্টিটিউশন, প্রতিস্থাপন পদ্ধতি। আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে যখন কোনো ফাংশনকে ইন্টিগ্রেশন করতে যাব, তখন আমরা ওই ফাংশনটাকে অন্য আরেকটা ভ্যারিয়েবলের মাধ্যমে কনভার্ট করে নিব। তারপর আমরা এটাকে আমাদের নোন যে সমস্ত ইন্টিগ্রেশনের ফাংশনগুলো ছিল, যেমন e⁴x, sin x, cos x, tan x, e⁴x, এরকম একটা আকারে আমরা এটাকে কনভার্ট করে নিব। দেন আমরা অরিজিনাল ফর্মুলাটাকে প্রয়োগ করব। যেমন আমরা এরকম বলতে পারি যে ইন্টিগ্রেশনটা যদি আমার এরকম হয়, সাপোজ ইন্টিগ্রেশন ফাংশন অফ ax প্লাস b dx, আমরা এটাকে ইন্টিগ্রেশন করতে চাই। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা বলছি, যেটা আমরা এটাকে প্রতিস্থাপন করব। কিভাবে প্রতিস্থাপন করব? আমরা x এর জায়গায় যেটা আছে, দ্যাট মিন্স এখানে x বলতে ax প্লাস b, আমরা নর্মালি জানি ইন্টিগ্রেশন f of x dx। ওকে, সো এই f of x, x যাকে রিপ্রেজেন্ট করছে, তাকে আমরা অন্য আরেকটা ভ্যারিয়েবল হিসেবে আমরা ধরে নিব, রিপ্লেস করব। যে আমি যদি মনে করি যে z ইকুয়াল টু ax প্লাস b, এটাকে আমি এসিউম করে নিলাম বা ধরে নিলাম, তাহলে আমি এখান থেকে পাচ্ছি হলো ইন্টিগ্রেশন f of z, ax প্লাস b কে যদি আমি z হিসেবে ট্রিট করি বা ধরে নেই, তাহলে আমি লিখতে পারি ইন্টিগ্রেশন অফ ফাংশন অফ z। এখন প্রশ্ন হলো, তাহলে dx টা কি হবে? dx টা আমরা বলেছি যে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি আমরা, তাহলে এই ফাংশনটাকে তুমি যদি ডিফারেন্সিয়েট করো, আমরা করছি কিন্তু ইন্টিগ্রেশন, কিন্তু আমরা যে প্রতিস্থাপন যে ফাংশনটাকে করেছি সেটাকে আমরা ডিফারেন্সিয়েট করব z কে ডিফারেন্সিয়েট করলে dz, আর x কে ডিফারেন্সিয়েট করলে dx, b কে ডিফারেন্সিয়েট করলে 0। আমি একটু বলে নিচ্ছি, এখানে a এবং b হচ্ছে কনস্ট্যান্ট, a এবং b কনস্ট্যান্ট, এবং a এবং b হতে পারে রিয়েল নাম্বার। আমরা রিয়েল নাম্বার হিসেবে বলছি, এখানে কমপ্লেক্স নাম্বার হতে পারে, তবে আমরা এই পর্যায়ে আমরা রিয়েল নাম্বারে বলছি। a এবং b হচ্ছে কনস্ট্যান্ট। ওকে, তাহলে dz ইকুয়ালস টু হচ্ছে আমরা a dx লিখতে পারছি। ওকে, উভয় দিককে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে আমার এখান থেকে dx ইকুয়াল টু আমি পাচ্ছি dz ডিভাইডেড বাই a dx। তাহলে এই যে ইন্টিগ্রেশন f অফ ax প্লাস b কে আমি z ধরেছি, f ax প্লাস b কে z, dx এর পরিবর্তে আমি তাহলে লিখতে পারছি dz বাই a। দ্যাট মিন্স 1 বাই a যেহেতু কনস্ট্যান্ট, এটা বাইরে চলে আসবে, ফাংশন অফ z dz। এখানে ফাংশন অফ z বলতে আমরা যে নোন ফাংশনগুলো নিয়ে আলোচনা করেছি তোমাদের সাথে, সেই রকম কোন একটা ফাংশন f অফ z dz আর f of x dx, যে নিয়মের মাধ্যমে আমরা এটাকে ইন্টিগ্রেশন করে থাকি, আমরা সেভাবে ইন্টিগ্রেশন করব।
তো আমরা যদি দুই একটা প্রবলেম নিয়ে একটু আলোচনা করি তোমাদের সাথে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা প্রবলেম সলভিং এ যাচ্ছি। এবং আমি একটু বলে রাখছি যে আমরা বেশ কিছু ত্রিকোণমিতির ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব। যখন যেটা আমাদের কাজে লাগবে তখন আমি সেটা বলবো, তোমরা নোট ডাউন করে নেবে প্লিজ। আমরা এরকম একটা প্রবলেম নিয়ে কথা বলতে চাই, যেমন ইন্টিগ্রেশন 2x প্লাস 3 হোল টু দি পাওয়ার 7 dx। আমি এই ফাংশনটাকে ইন্টিগ্রেশন করতে চাই। আমার ফাংশনটা হচ্ছে এখানে 2x প্লাস 3 হোল টু দি পাওয়ার 7, x এর সাপেক্ষে আমি ইন্টিগ্রেশন করতে চাই। কিভাবে করব আমরা সেটা? আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে করব, বা আমরা যেটাকে ইংলিশে বলি মেথড অফ সাবস্টিটিউশন। প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে সেই সাবস্টিটিউশন আমরা কাকে করব? আমরা এখানে বলেছিলাম যে এই ax প্লাস b কে আমি z হিসেবে ট্রিট করেছি বা ধরেছি। তাহলে আমি এখানে এই জায়গাটায় আমি যদি ধরে নেই z ইকুয়াল টু 2x প্লাস 3, 2x প্লাস 3 কে আমি z হিসেবে ধরছি। তারপর কি বলেছিলাম যে আমরা বাম পক্ষে z রয়েছে, এটাকে আমি ডিফারেন্সিয়েট করলে dz, আর 2x কে ডিফারেন্সিয়েট করলে dx, আর 3 কে ডিফারেন্সিয়েট করলে আমার হয়ে যাবে হলো 0। ওকে, তাহলে এখান থেকে আমি লিখতে পারবো dx ইকুয়ালস টু dz বাই 2, dx ইকুয়ালস টু আমি লিখতে পারছি dz বাই 2। তাহলে আমরা এই ভ্যালুটা যদি এখানে রিপ্লেস করে দেই, ইন্টিগ্রেশন 2x প্লাস 3 z টু দি পাওয়ার 7 dx ইকুয়ালস টু dz বাই 2। আমরা বলেছি যে এই কনস্ট্যান্ট যদি থাকে সেটা আমার অপারেটরের আগে চলে আসবে, ইন্টিগ্রেশন চিহ্নের আগে চলে আসবে। এখানে অপারেটরটা হচ্ছে ইন্টিগ্রেশন z টু দি পাওয়ার 7 dz। সেক্ষেত্রে আমরা জানি z টু দি পাওয়ার 7 dz কে কিভাবে ইন্টিগ্রেশন করতে হয়। আমাদের ইন্টিগ্রেশনের প্রথম যে ফর্মুলাটা ছিল আমি এই উপরে লিখছি, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx ইকুয়ালস টু x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, এবং আমরা একটা c যোগ করেছিলাম এবং এটা বলেছিলাম n ইজ নট ইকুয়ালস টু -1। n এর মানটা -1 হতে পারবে না। n এর মান যদি -1 হয় তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা এখানে যাবে না। ওকে, তাহলে আমরা বলতে পারি এখানে x dx, এখানে z dz, নরমাল জিনিস। তাহলে আমরা এটাকে লিখতে পারবো হাফ z টু দি পাওয়ার, আমি একটু ভেঙে দেখাচ্ছি, 7 প্লাস 1 ডিভাইডেড বাই 7 প্লাস 1 প্লাস c কে আমরা বলেছিলাম হলো যোগজীকরণ ধ্রুবক বা সমাকলনজনিত ধ্রুবক আমরা যেটাকে বলি। তাহলে এখানে হচ্ছে হাফ ইন্টু z টু দি পাওয়ার 8 বাই 8 প্লাস c ইকুয়ালস টু, আমরা যদি এখন এখানে z এর মানটা যদি আমরা বসিয়ে দেই তাহলে হচ্ছে হলো 1 বাই 16, z মিন্স 2x প্লাস 3 হোল টু দি পাওয়ার 8 প্লাস c। দিস ইজ দ্য রেজাল্ট। আমরা ইন্টিগ্রেশনকে অনেক সময় আমরা i দ্বারা প্রকাশ করি, ইন্টিগ্রাল ভ্যালুটাকে আমরা i দ্বারা প্রকাশ করি। তো সেটা হচ্ছে 1 বাই 16 2x প্লাস 3 হোল টু দি পাওয়ার 8 প্লাস c। তাহলে এটা হচ্ছে আমাদের মেথড অফ সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন পদ্ধতির একটা প্রবলেম আমি সলভ করলাম, যে x প্লাস b কে আমি z ধরে এটাকে আমি ইন্টিগ্রেশন করতে পারবো। আমরা খুব সিম্পল একটা এমসিকিউ কোশ্চেন নিয়ে একটু কথা বলি। এটা আমি মুছে ফেলি, এটা আমার আর দরকার নেই। এই ডান পাশের যেটুকু আছে, যেটুকু আমি ধরেছি এটা আমি মুছে ফেলছি। আমরা এরকম একটা কোশ্চেন যদি নেই, ইন্টিগ্রেশন আমরা বললাম cos x ডিগ্রি dx, আমরা এটাকে ইন্টিগ্রেশন করতে চাই cos x ডিগ্রি। এখানে x ডিগ্রি আর সাথে dx, মনে রাখবে ডিগ্রি যদি থাকে এটাকে আমরা রেডিয়ানে প্রকাশ করে নিব। যখনই ডিগ্রি দেয়া থাকবে তখন সেটাকে রেডিয়ানে কনভার্ট করে নিতে হবে। তাহলে x ডিগ্রিকে যদি আমরা রেডিয়ানে কনভার্ট করি তাহলে কত হবে বলো তো? 1 ডিগ্রি সমান কত? 1 ডিগ্রি ইকুয়ালস টু
পাই ডিভাইডেড বাই 180। ওকে, আমরা জানি এরকম 1 ডিগ্রি ইকুয়ালস টু পাই বাই 180, তোমরা জানো এটা। তাহলে এক্স ডিগ্রিকে যদি আমি কনভার্ট করতে চাই তাহলে কি হবে? এক্স ডিগ্রি ইকুয়ালস টু হবে পাই এক্স বাই 180 রেডিয়ান। পাই এক্স বাই 180 রেডিয়ান, এটাকে আমাদের রেডিয়ানে কনভার্ট করে নিতে হবে। তাহলে এখন যদি আমি আসতে চাই যে ইন্টিগ্রেশন কস এক্স ডিগ্রি ডিএক্স, তাহলে এটা হচ্ছে হলো কস এক্স ডিগ্রি মিন্স পাই এক্স বাই 180 ডিএক্স ডিএক্স। তাহলে এইটা কিন্তু আমরা এখন প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা এটাকে ইন্টিগ্রেশন করব। আমরা আস্তে আস্তে সরাসরি আমরা নাও ধরতে পারি, আমরা সরাসরি অ্যাপ্লাই করতে পারবো। আমরা আরেকটু দুই একটা প্রবলেম করে নিই, দেন আমরা সেই টেকনিকটা আমরা শিখে ফেলবো। ওকে, তাহলে এখানে আমরা কাকে প্রতিস্থাপন করব? এখানে cos পাই এক্স বাই 180, এখানে cos পাই এক্স বাই 180টা এটা এখানে আমরা তাহলে এই আমরা ইন্টিগ্রেশনটা কি জানি? আমরা জানি ইন্টিগ্রেশন cos x dx, এই ফর্মুলাটা কিন্তু আমরা জানি। ইন্টিগ্রেশন cos x dx ইকুয়ালস টু sin x, এটা আমরা জানি ইন্টিগ্রেশন cos x dx। প্রিয় শিক্ষার্থীরা, আমি গত লেকচারে এটা বলেছি, ইন্টিগ্রেশন cos x dx ইকুয়ালস টু sin x প্লাস c। সি তো আমার থাকবেই, কনস্ট্যান্ট জনিত ধ্রুবক আমার থাকবে। তাহলে এখানে আমার এই যে পাই এক্স বাই 180, এটা আমার এক্স কে রিপ্রেজেন্ট করছে। দ্যাট মিন্স প্রতিস্থাপন তাহলে আমি কাকে করব? পাই এক্স বাই 180 কে। তাহলে আমি এখানে লিখব জেড ইকুয়ালস টু ধরি পাই এক্স বাই 180, বা পাশে জেড আর ডান পাশে হচ্ছে হলো পাই এক্স বাই 180। তাহলে এখান থেকে আমি যদি ডিজেড বের করতে চাই তাহলে হবে পাই বাই 180 ডিএক্স। আমার দরকার হচ্ছে ডিএক্স এর ভ্যালু, তাহলে ডিএক্স ইকুয়ালস টু হবে 180 বাই পাই ইন্টু 180 বাই পাই ইন্টু ডিজেড, 180 বাই পাই ইন্টু ডিজেড। ওকে, তাহলে আমি যদি অরিজিনাল ইন্টিগ্রেশনটায় চলে আসি, ইন্টিগ্রেশন এখানে আমার ছিল হলো cos পাই এক্স বাই 180, তার মানে cos z and dx equals to 180 by pi dz। প্রিয় শিক্ষার্থীরা, একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ এখানে মনে রাখবে, এই dz or dx এটা একদম শেষে থাকবে। অনেকে তোমরা ভুল করে যেটা করো, dz টাকে এখানে লিখে তারপরে আবার cos z লিখো। যেমন আমি যদি এরকম ভাবে লিখি ইন্টিগ্রেশন dz cos z, ওকে, তাহলে কিন্তু এটার ফলাফল আর এটার ফলাফল এক হবে না, কারণ এখানে এই ইন্টিগ্রেশন চিহ্নটা ডি এর উপর কাজ করবে, তাহলে cos z পাওয়া যাবে। এটা কিন্তু করা যাবে না। dz টা আমাদের সবার পরে থাকবে। আমি আগেও বলেছি যে অপারেটর চিহ্ন তার সামনে যেটা থাকবে তার উপরেই কাজ করবে, তবে ধ্রুবকের উপর কাজ করবে না। ধ্রুবকটা ইন্টিগ্রেশন চিহ্নের বাইরে চলে আসবে। তাহলে আমি এখান থেকে এটাকে লিখতে পারছি, দেখো 180 বাই পাই, 180 বাই পাই ইন্টু cos z dz। That means 180 by pi cos z means sin z plus c। আমরা এটাকে z কে আমরা কনভার্ট করে ফেলবো এখন কিসে? অরিজিনাল যে ফাংশন আমাদের দেওয়া ছিল সেই ফাংশন আমরা এটাকে যদি কনভার্ট করে ফেলি তাহলে কত হচ্ছে আমাদের? অরিজিনাল ফাংশন আমরা যদি কনভার্ট করে ফেলি তাহলে এটাকে আমি সামনে লিখছি 180 by pi into sin z হলো পাই এক্স বাই 180 প্লাস সি, পাই এক্স বাই 180 প্লাস সি। দিস ইজ দ্য রেজাল্ট, পাই এক্স বাই 180। এখন দেখো এটা একটা খুব ভালো মানের একটা এমসিকিউ কোশ্চেন হতে পারে। কেন হতে পারে আমি বলছি। আমরা এই যে ডিস্ট্রাক্টর গুলো আছে, এখানে একটা ডিস্ট্রাক্টর আমি বললাম যে একটাকে আমি বলছি 180 সাইন পাই এক্স বাই 180, আরেকটাকে আমি দিলাম হলো মনে করো পাই বাই 180 সাইন পাই এক্স বাই 180, এটা হতে পারে একটা। 180 বাই পাই, দিস ইজ কারেক্ট। আরেকটাকে আমি দিয়ে দিলাম পাই বাই 180 সাইন পাই এক্স বাই 180, এটা আমার ভুল। আমি আরেকটাকে করে দিতে পারি, এখানে সাইন কে না দিয়ে আমি শুধু কস করে দিতে পারি, এখানেও আমি কস করে দিতে পারি, অথবা আমি মাইনাসও দিতে পারি, কারণ স্টুডেন্টরা এই কসের ইন্টিগ্রেশন করতে গিয়ে এখানে কিন্তু মাইনাস চিহ্ন ইউজ করে ভুল করে, কারণ কসকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাই সেখান থেকে হলো
মাইনাস সাইন, কিন্তু কসকে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো হলো প্লাস সাইন। এটা মনে রাখতে হবে, যেহেতু এটা বিপরীত প্রক্রিয়া। সেই জন্য বলেছি যে কস এক্স ডিগ্রি, সাইন এক্স ডিগ্রি, ট্যান এক্স ডিগ্রি, এগুলো খুব ভালো মানের এমসিকিউ কোশ্চেন হতে পারে, একটু টেকনিক্যাল কোশ্চেন হিসাবে তোমরা এগুলোকে প্র্যাকটিস করে নিবে। ওকে, আমরা এখন যাচ্ছি হলো এই মেথডটাকেই আমি একটু অন্যভাবে তোমাদের সামনে উপস্থাপন করতে চাই। যদি এটা ধরে ফেলতে পারো তাহলে খুব সহজে আমাদের আর কষ্ট করতে হবে না। সেটা কিরকম হতে পারে? সেটা হতে পারে এরকম, এই যে ইন্টিগ্রেশন কস এক্স, আমি এইটাকে এক্স হিসাবে ট্রিট করছি, বিবেচনা করছি। তাহলে ইন্টিগ্রেশন অফ কস এক্স মানে হচ্ছে কত? সাইন এক্স। ইন্টিগ্রেশন অফ কস এক্স মানে হচ্ছে সাইন এক্স। তাহলে আমি অথবা দিয়ে লিখছি, অর আমি সরাসরি লিখতে পারি। অর কি? ইন্টিগ্রেশন অফ কস এক্স মানে হচ্ছে সাইন এক্স, আর এক্স মানে হচ্ছে পাই এক্স বাই 180। ওকে, কিন্তু আমার এখানে কিন্তু এক্স ছিল না, আমার ছিল হলো পাই এক্স বাই 180। পাই এক্স বাই 180 ছিল আমার। তো এইসব ক্ষেত্রে আমরা এক্স এর যে কোএফিসিয়েন্ট থাকবে বা সহগটা যেটা থাকবে, সেই সহগটা দিয়ে আমি এটাকে ভাগ করে দিব। এক্স এর সহগ হচ্ছে এখানে পাই বাই 180 প্লাস সি, তার মানে 180 বাই পাই ইন্টু সাইন পাই এক্স বাই 180 প্লাস সি, সেম রেজাল্ট। এখন প্রশ্ন হলো কেন আমি ভাগ করে দিব? আমি কিন্তু দেখিয়েছি প্রথমে, আমি যখন এ এক্স প্লাস বি ইকুয়াল টু জেড ধরেছি, সেখানে আমি দেখেছি যে এক্স এর সহগটা কিন্তু ডিভাইড হয়ে নিচে চলে আসছে। তাহলে একটা জিনিস একটা আমরা শর্টকাট হিসেবে মনে রাখতে পারি, সেটা হচ্ছে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যদি এরকম অবস্থা হয় এবং এক্সটা যদি একঘাত বিশিষ্ট হয়, তাহলে এক্স এর সহগটা দিয়ে আমি ভাগ করে দিব। আর ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমরা যেটা করি, আমরা কিন্তু এক্স এর সহগ দিয়ে গুণ করি। এটা মনে রাখতে হবে, দুটা পার্থক্য। ওকে, তাহলে 180 বাই আমরা এইভাবেও করতে পারি, এইভাবে যেটা তোমাদের কাছে ভালো লাগে। আমরা হয়তো ইন ফিউচার আমরা এইভাবে সরাসরি করব, কারণ আমরা অত সময় পাবো না করার জন্য। ওকে, এখন আমরা অন্য আরেকটা প্রবলেমে যাচ্ছি। আমরা এরকম একটা প্রবলেম দিচ্ছি তোমাদেরকে, দেখো। ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার অফ 2 মাইনাস 3x। আর একটা কথা বলে রাখি, ইন্টিগ্রেশন প্রচুর প্রবলেম আছে, নতুন নতুন প্রবলেম বানিয়ে দেওয়া যাবে। এটা এমন কোনো নির্দিষ্ট না যে 10টা করলে আমার হবে, 20টা করলে আমার হবে। অ্যাকচুয়ালি আমাকে এখানে বেসিক রুলটা শিখতে হবে, ইন্টিগ্রেশনের রুলসটা আমাকে বুঝতে হবে, নিয়মটা বুঝতে হবে। যদি আমি নিয়ম বুঝতে পারি তাহলে ইন্টিগ্রেশন আমি করতে পারবো, কিন্তু নিয়ম যদি না ধরতে পারি তাহলে যেভাবেই চেষ্টা করি আমি ইন্টিগ্রেশন আমি কখনো করতে পারবো না। ওকে, dx বাই রুট ওভার অফ 2 মাইনাস 3x, এটাকে আমরা ইন্টিগ্রেশন করব। এখন তাহলে এখানে আমি কাকে প্রতিস্থাপন করব? যেমন ফাংশনটা যদি আমার এরকম থাকতো, ইন্টিগ্রেশন অফ dx বাই a প্লাস bx, যদি এরকম থাকতো, তাহলে আমি সেক্ষেত্রে কি করতাম? আমি a প্লাস bx কে আমি z ধরতাম, a প্লাস bx কে আমি z ধরে তারপর সেটাকে ইন্টিগ্রেশন করতাম। অর্থাৎ এখানে আমি z ইকুয়াল টু ধরে নিতাম হচ্ছে a প্লাস bx, তারপর আমি আগের মতো করে ইন্টিগ্রেশন করে নিতাম। এটার ক্ষেত্রে আমি কি করব? তাহলে এটার ক্ষেত্রে দেখো, আমি এটাকে লিখতে পারি dx বাই 2 মাইনাস 3x হোল টু দি পাওয়ার হাফ, 2 মাইনাস 3x হোল টু দি পাওয়ার হাফ। আমরা dx-টাকে এখানেও লিখতে পারি, এখানে লিখতে পারি, এখানে লিখলে আমরা এখানে 1 লিখব, সমস্যা নেই। তাহলে এইটা হচ্ছে হলো ইন্টিগ্রেশন 2 মাইনাস 3x হোল টু দি পাওয়ার মাইনাস হাফ dx। আমরা যদি এইভাবে চিন্তা করি, অথবা ইন্টিগ্রেশন অফ f অফ a প্লাস bx হিসেবে চিন্তা করি, একই কথা আমাদের। তো তাহলে এখানে আমি এই 2 মাইনাস 3x কে আমি প্রতিস্থাপন করব অন্য একটা ভ্যারিয়েবলের মাধ্যমে। 2 মাইনাস 3x কে যদি প্রতিস্থাপন করি, তাহলে আমি লিখে নেই z ইকুয়ালস টু 2 মাইনাস 3x। তো কি হবে? তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে dz ইকুয়ালস টু মাইনাস 3dx প্লাস c। সরি, c হবে না, এটা তো আমরা ডিফারেন্সিয়েট করছি, এক্সট্রিমলি সরি, এখানে c হবে না। তাহলে আমরা এখান থেকে কাকে বের করব? dx এর মানটা আমার দরকার, তার মানে মাইনাস dz বাই 3।
তাহলে এখন যদি তুমি এটাতে চলে আসো, তাহলে ইন্টিগ্রেশন 2 - 3x কে আমি z ধরেছি, z⁻½ dz। সেই ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n এর ফর্মুলা। x টু দি পাওয়ার n হলে আমরা বলেছি n+1/n+1, কিন্তু n এর মান -1 হতে পারে, কিন্তু এখানে n এর মান -½ এটা হতেই পারে। শুধু -1 ছাড়া অন্য যে কোনো সংখ্যা হলো আমরা সেটাকে নিতে পারবো। ওকে, তাহলে কথা হবে z⁻² -1/2 + 1 equals to plus c. That means z⁻½ divided by half, তার মানে 2, আমি সামনাসামনি লিখছি 2√z, z⁻² -1/2 + 1 divided by -1/2 + 1। আর একটা কাজ আমি এখানে একটু ভুল করেছি, এখানে dx এর মান ছিল আমার -dz/3। একটু কারেকশন প্লিজ একটু কারেকশন, আমরা এটা স্লিপ অফ পেন, এটা আমরা ওভারলুকিং করেছি। এখানে আমাদের এই dx এর পরিবর্তে এই যে জায়গাটায়, ওকে প্লিজ, dx এর পরিবর্তে আমরা লিখতে পারছি হলো -dz/3। ওকে, তাহলে এই -1/3 টা কনস্ট্যান্ট, এটাকে বাইরে নিয়ে আসবো, আর z⁻½ dz। ওকে, -1/3 z⁻½ dz। ঠিক আগের মতো যদি আমরা করি, তাহলে এখানে পাবো -1/3, আর z⁻½ প্লাস হাফ মানে হচ্ছে হাফ, আর z⁻½ প্লাস হাফ মানে হচ্ছে হাফ প্লাস c। ওকে, তাহলে এটা হচ্ছে হলো এই 2টা উপরে যাবে। আমরা যদি এটাকে লিখি, আমি নিচে লিখছি, এই ডান পাশে লিখছি, এখানে আমার জায়গা আছে, এখানে আমি লিখছি। তাহলে রেজাল্টটা হবে হলো, এখান থেকে আমি আসলে ইকুয়ালস টু হবে হলো -2/3 √z plus c, -2/3 √z। That means -2/3 z ছিল হলো আমার 2 - 3x, 2 - 3x plus c. This is the result. -2/3 √2 - 3x whole to the power half or √2 - 3x, same result. এখন প্রশ্ন হলো, আমি যদি এটাকে ডিরেক্টলি করতাম তাহলে আমার কি হতো? দেখো, ডিরেক্টলি করলে একই অবস্থা, এখানে আমার z⁻², তাহলে z⁻², আর এখানে x এর সহগ -3, এই যে x এর সহগ -3 দিয়ে আমাকে ভাগ করতে হতো। x এর সহগ -3 দিয়ে আমি ভাগ করি, তাহলে এই 3 আর -3 যখন উপরে চলে যাবে, তখন আমরা এটাকে হাফই পেয়ে যাবো শুধুমাত্র রেজাল্ট। ওকে, ওকে, আমরা আরো কিছু প্রবলেমে যাব, এটা মুছে ফেলি। এটা দিয়ে আমরা অনেকগুলো প্রবলেম সলভ করেছি এর উপরে। এখন প্রশ্ন হলো যে এরকম যদি একাধিক প্রবলেম আমি সলভ করি, তাহলে আমার এই মেথড অফ সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন পদ্ধতিটা আমার কাছে পরিষ্কার হয়ে যাবে। যেমন আমি এখন একটু ত্রিকোণমিতিক ফাংশনে যাব, ত্রিকোণমিতিক ফাংশনের ইন্টিগ্রেশন দেখাতে চাই। তার আগে আমি দুটো সূত্র লিখছি। একটা হচ্ছে হলো 2 cos² x, 2 cos² x ইকুয়ালস টু আমরা কত জানি? 1 + cos 2x। তাহলে যদি আমার cos² x কে লিখতে হয়, তাহলে cos² x এর পরিবর্তে লেখা যাবে ½ × 1 + cos 2x। আমরা এগুলো শিখে এসেছি, অনেক আগে শিখেছি। ঠিক একইভাবে আমাদের আরেকটা খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা রয়েছে, 2 sin² x ইকুয়ালস টু 2 sin² x ইকুয়ালস টু 1 - cos 2x। ওকে, 2x। তাহলে আমি এখান থেকে এই sin² x ইকুয়ালস টু লিখতে পারবো ½ × 1 - cos 2x। প্রিয় শিক্ষার্থীরা, একটু কেয়ারফুলি মনে রাখতে হবে, যখনই প্লাস চিহ্ন থাকবে তখন cos² x, আর যখন মাইনাস চিহ্ন থাকবে তখন হবে sin² x। তাহলে আমরা যদি এরকম একটা সিম্পল একটা প্রবলেমকে সলভ করতে চাই, সে আমি বললাম যে ইন্টিগ্রেশন sin² x dx। মনে রাখবে, আমরা কিন্তু শুধুমাত্র ইন্টিগ্রেশন অফ sin x dx এর ফর্মুলাটা জানি। নিশ্চয়ই তোমরা জানো ইন্টিগ্রেশন অফ sin x dx সমান কত? -cos x।
ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স ইকুয়ালস টু হচ্ছে হলো মাইনাস কস এক্স প্লাস সি। আর ডিফারেন্সিয়েশন যদি করি ডিডিএক্স অফ সাইন এক্স, এখানে এটা মনে রাখতে হবে, এটা কিন্তু আমরা ভুলে যাই মাঝে মাঝে। সাইন এক্স হলো কস এক্স, এটা শুধু কস এক্স, শুধু যদি ডিফারেন্সিয়েট করি তাহলে হবে আমাদের কস এক্স। ওকে, তাহলে এই সাইন স্কোয়ার এক্স এর জন্য কিন্তু কোনো ফর্মুলা আমাদের নেই, মনে রাখবে সাইন স্কোয়ার এক্স, কস স্কোয়ার এক্স, দেন হলো কোসেক স্কোয়ার এক্স। হ্যাঁ, এইসব ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো ফর্মুলা নেই, সেই ক্ষেত্রে আমাদেরকে এই ত্রিকোণমিতিক ফর্মুলায় ফেলে আমাদেরকে এটাকে পাওয়ারটাকে 1 করে নিতে হবে। তাহলে এই সাইন স্কোয়ার এক্স কে যদি আমি একটা 2 দিয়ে ভাগ করে দেই আর একটা 2 দিয়ে গুণ করে দেই, তাহলে কিন্তু আমি এই সূত্রটা ফেলতে পারবো, 2 সাইন স্কোয়ার এক্স, 2 সাইন স্কোয়ার এক্স। তাহলে হাফ ইন্টিগ্রেশন 2 sin square x equals to বলেছি 1 minus cos 2x, so 1 minus cos 2x dx, 1 minus cos 2x dx। এখানে দেখো আমরা গত ক্লাসে বলেছি তোমাদের সাথে ddx of integration of u plus v, integration of u plus v equals to integration of u plus integration of v, integration of u plus v dx, integration of u dx plus integration of v dx, where u and v both are the function of x। এখানে u এবং v দুইটাই হচ্ছে হলো x এর ফাংশন, u এবং v দুইটা হচ্ছে x এর ফাংশন। যদি এখানে প্লাস চিহ্ন থাকে আমরা প্লাস ইউজ করব, মাইনাস চিহ্ন থাকলে মাইনাস ইউজ করব, whatever may be। তাহলে এখানে দেখো আমরা এটাকে লিখতে পারছি হলো হাফ ইন্টিগ্রেশন অফ 1 dx means dx, আমি একটু ভেঙে দেখাচ্ছি, মাইনাস হাফ ইন্টিগ্রেশন অফ cos 2x dx। যদি আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি, ওকে, মাইনাস ছিল মাইনাস দিয়েছি, ইন্টিগ্রেশন হাফ ইন্টিগ্রেশন dx মাইনাস হাফ ইন্টিগ্রেশন cos 2x। এখন দেখো এখানে আমরা এটা বলেছি আমি ইন্টিগ্রেশন অফ dx মানে হবে x, ইন্টিগ্রেশন অফ dx মানে হবে x, ডি আর ইন্টিগ্রেশন চিহ্ন রিভার্স অপারেটর একটাকে নিউট্রাল করবে, x মাইনাস হাফ integration of cos x, integration of cos x dx, okay, integration of cos x dx হচ্ছে sin x, কিন্তু ডিফারেন্সিয়েশন করলে কিন্তু সেটা হচ্ছে ddx of cos x কিন্তু minus sin x, integration of cos x equals to হচ্ছে sin x। ওকে, তাহলে এটা আমরা লিখছি না, ইন্টিগ্রেশন অফ cos x equals to যদি sin x হয় তাহলে আমরা এখানে লিখতে পারবো sin x বলতে sin 2x। আমরা এখন সেই শর্টকাট কথাটা মনে রাখবো, কি বলেছিলাম, x এর সহগ দিয়ে আমি ভাগ করে দিব, x এর সহগটা কত এখানে 2, তাহলে ইন্টিগ্রেশন অফ cos 2x হচ্ছে হলো sin 2x বাই 2, দেন প্লাস c একটা সমাকলনজনিত ধ্রুবক, এখানে একটা ধ্রুবক c1, এখানে একটা ধ্রুবক c2, দুইটা মিলে যে ধ্রুবকটা সেটাকে আমি বলছি হলো ক্যাপিটাল C আর C। তাহলে এখানে কিন্তু আমি প্রতিস্থাপন পদ্ধতি অ্যাপ্লাই করেছি যে 2x, তুমি ইচ্ছে করলে এই z ইকুয়াল টু 2x ধরে dz ইকুয়ালস টু 2 ইনটু dx, তার মানে এখান থেকে তুমি লিখতে পারছো dx ইকুয়ালস টু হাফ ইনটু dz, এই যে 2টা আসছে এই 2টা জিনিসে ভাগ হয়ে গেল। ওকে, তাহলে এই sin স্কয়ার x বা cos স্কয়ার x বা tan স্কয়ার অন্য যে স্কয়ার ফাংশন যদি থাকে যেগুলোর সরাসরি কোনো ফর্মুলা নেই, সেগুলোকে ইন্টিগ্রেশন করার জন্য আমাকে এরকম 2 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করে ফেলতে হবে। তাহলে রেজাল্ট কত হচ্ছে x বাই 2 মাইনাস sin 2x বাই 4 প্লাস c। সিমিলার ওয়েতে তুমি করতে পারো cos স্কয়ার x dx। ওকে, আমরা এখন যাচ্ছি হলো, এটা তোমাদের জন্য বাড়ির কাজ, cos স্কয়ার x dx। এবার আমরা যাব হলো কিউবের ফর্মুলায়, আমরা এবার কিউবের ফর্মুলায় যাব। আচ্ছা, তার আগে আমরা এটার একটু
এটা একটু আমরা যদি এটা করতে চাই, ইন্টিগ্রেশন cos to the power 4x dx, ইন্টিগ্রেশন cos to the power 4x dx, পাওয়ারটাকে আমি 4 করে দিলাম। এমনিতে একটা ফর্মুলা রয়েছে ইন্টিগ্রেশন cos to the power n dx এর, আমরা সেদিকে যাব না, আমরা উপরের লেভেলে গিয়ে সেটা দেখব। এখানে আমরা যদি এতক্ষণ আমরা যে কথাগুলো বলে আসছি সেই চিন্তা যদি আমরা করতে থাকি, তাহলে আমি এখানে লিখব হলো 1/4 ইন্টিগ্রেশন 2 cos square x whole square dx। ইন্টিগ্রেশন ইজ মোর অ্যান্ড মোর টেকনিক্যাল। তুমি যত বেশি টেকনিক জানবে, যত বেশি টেকনিক তুমি অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করতে পারবে, তত ইন্টিগ্রেশন তুমি সহজে করে ফেলতে পারবে। এটার জন্য প্রচুর প্র্যাকটিস দরকার। প্র্যাকটিস যত বেশি হবে, টেকনিকগুলো তুমি তত বেশি আত্মস্থ করতে পারবে। cos to the power 4, ওকে, 2 to 4 4 ক্যান্সেল হয়ে যাবে। এখন তাহলে কি হচ্ছে, এখানে আমি এটাকে লিখতে পারবো 1/4 ইন্টিগ্রেশন 2 cos square x, 2 cos square x means 1 plus cos 2x then whole square dx, 1 plus cos 2x whole square dx। তাহলে এটাকে আমরা a plus b whole square ফর্মুলা ভাঙবো। এটাকে আমরা ভাঙবো হলো 1/4 ইন্টিগ্রেশন 1 plus 2 cos 2x plus cos square 2x, ওকে, dx 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 এর সম্পর্কের সাথে আছে a plus b whole square ফর্মুলা, সিম্পল ফর্মুলা। তাহলে এইটাকে আমি ইন্টিগ্রেশন করতে পারছি সরাসরি, এটাকে আমি সরাসরি ইন্টিগ্রেশন করতে পারবো, কিন্তু cos square 2x কে আমি আবার ইন্টিগ্রেশন করতে পারবো না সরাসরি। তাহলে cos square 2x কে আমাকে এই যে cos square x যেটা তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়েছিলাম, সেভাবে আমাকে এটাকে আবার কনভার্ট করে নিতে হবে। এটা কিভাবে আমরা করতে পারবো, সেটা খুব সহজে করতে পারবো। 1/4 ইন্টিগ্রেশন যেটা থাকলো 1 plus 2 cos 2x প্লাস এখানে আমি আরেকটা 2 দিয়ে ভাগ করব, দেন 2 cos square 2x, দেন একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে এখানে আমি dx লিখলাম, ওকে। 2 cos square x এর ফর্মুলাটাকে আমি এখানে অ্যাপ্লাই করতে চাই, যার জন্য আমি এটাকে এভাবে লিখেছি। তো আমরা যদি এখন এটাকেই ধারাবাহিকতা এইভাবে আসতে চাই, তাহলে ইন্টিগ্রেশন 1 plus 2 cos 2x plus half 2 cos square 2x, এটাকে আমি লিখতে পারছি 1 plus cos 4x then dx dx। তাহলে কি হবে অবস্থাটা লক্ষ্য করো, equals to 1/4 integration 1 plus 2 cos 2x plus half cos 4x dx, ওকে। আমরা একটু সরলীকরণ করে নিতে পারি, ইন্টিগ্রেশন 1 plus half 3/2 plus 2 cos 2x plus half cos 4x dx, ওকে। আমি এবার এটা মুছে ফেলছি, বাম পক্ষটা আমি মুছে ফেলি। একটু এখানে দেখো, এবার কিন্তু আমি ইন্টিগ্রেশন করে ফেলতে পারবো, আমার এখানে কোনো স্কয়ার টার্ম নেই, সাইন স্কয়ার বা কস স্কয়ার কিছু নেই, ওকে। তাহলে এখানে আমি 1/4 আমার থাকুক, আমি ইন্টিগ্রেশন করে ফেলবো একবারে। দেখো আমরা কিন্তু এখন একটু আমরা অনেক কিছু বুঝে ফেলছি এখন, যেমন 3/2 কে যদি আমি ইন্টিগ্রেশন করি x এর সাপেক্ষে, তাহলে কত হবে 3x/2, ওকে। যেমন ইন্টিগ্রেশন a dx, a যদি কনস্ট্যান্ট হয় তাহলে হবে ax প্লাস c, এই যদি কনস্ট্যান্ট, এর জায়গায় তুমি 5 বসিয়ে দাও, 5x প্লাস c, তাহলে 3/2x প্লাস আমি cos x কে ইন্টিগ্রেশন করব। তাহলে cos x কে ইন্টিগ্রেশন করলে আমার কত হবে, 2 তো আমার একটা রয়েছে, cos 2x কে ইন্টিগ্রেশন করলে হবে আমার sin 2x, x এর সহগ 2 দিয়ে ভাগ করব। আমি আগেও বলেছি 2 দিয়ে কেন ভাগ করব, x এর সহগটা দিয়ে ভাগ করব, কারণ প্রতিস্থাপন পদ্ধতিতে যখন আমরা যাই তখন আমরা দেখেছি x এর সহগটা নিচে ভাগ হিসেবে চলে আসে, ওকে। দেন প্লাস হাফ cos 4x,
দ্যাট মিনস sin 4x বাই 4 প্লাস সি। আমি বলেছি সমস্ত। এখন প্রশ্ন হলো যে আমি এটা কিন্তু ভেঙে নেইনি, আর আমি এটাকে লিখতে পারতাম ইন্টিগ্রেশন 3/2 dx, ইন্টিগ্রেশন 2 cos 2x dx, ইন্টিগ্রেশন হাফ cos 4x dx, একই জিনিস আসতো। কিন্তু আমরা তো বুঝে গেছি যে আমাদের যদি অনেকগুলো ফাংশন যোগফল রূপে থাকে বা বিয়োগফল রূপে থাকে তাহলে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সেগুলো সেভাবে প্লাস অথবা মাইনাস হয়ে যাবে। আমরা এইভাবে লিখে নিতে পারি সরাসরি। তাহলে এখানে কত হচ্ছে আমার 1/4 3x by 2 plus sin 2x plus sin 4x by 8 plus c. 3x by 2 plus 1/4 sin 2x plus sin 4x by 3x by 2 plus sin 2x plus sin 4x by 8। আমরা এটাকে একটু লসাগু করে নিতে পারি ইচ্ছা করলে, অথবা আমরা এইভাবে লিখতে পারি, আমাদের কোনো সমস্যা নেই। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা cos টু দি পাওয়ার x ইন্টিগ্রেশন করেছি। তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে হলো sin টু দি পাওয়ার 4x dx। একটু বলে নেই, যদি তুমি প্রথম থেকে ইন্টিগ্রেশনটাকে ভালো করে বুঝে নাও, দেন আমরা এখন করছি হলো ইনডেফিনিট ইন্টিগ্রাল, অনির্দিষ্ট যোগজ। যখন আমরা নির্দিষ্ট যোগজ করতে যাব তখন কিন্তু আমরা এই কাজটাই করব, এই টেকনিকগুলো আমরা অ্যাপ্লাই করব, কিন্তু বাড়তি আমাদের একটু লিমিটটা বসাতে হবে। সেই জন্য ইনডেফিনিট যদি তুমি ভালো করে ধরতে পারো তাহলে ডেফিনিট ইন্টিগ্রালে গিয়ে তোমার আর কোনো প্রবলেম হবে না। যেমন আমি ডেফিনিটে গেলে তখন আমি এই যে cos স্কয়ারকে এরকম না দিয়ে আমি লিমিট বসিয়ে দিব, এখানে আমি দিয়ে দিব 0 to π/2 আপার লিমিট লোয়ার লিমিট। তাহলে টেকনিকটা কিন্তু আমাদের একই রকম থাকছে। শিক্ষার্থীরা, এটা তোমরা মনে রাখবে যে প্রথম থেকেই যাতে আমরা ইন্টিগ্রেশনটাকে ভালো করে ধরতে পারি। এবার আমরা যাব হলো কিউবের ফর্মুলা। sin স্কয়ার গেল, cos স্কয়ার গেল, sin টু দি পাওয়ার 4 শেষ হলো, cos টু দি পাওয়ার 4 শেষ হলো। আমরা প্রতিস্থাপন পদ্ধতি করছি। এখন আমরা যাব কিউবের ফর্মুলা। কিউবের ফর্মুলার ক্ষেত্রে আমরা জানি sin 3a সমান কত? দুইটা ফর্মুলা, একটা হলো sin 3a অথবা 3x অথবা cos 3a। cos 3a হলো 4 cos কিউব a minus 3 cos a। sin 3a সমান হলো 3 sin a minus 4 sin কিউব a। ওকে, cos 3a plus 3 cos a। ওকে, এটা a, হ্যাঁ ওকে, এটা a। তাহলে এখান থেকে কিন্তু আমি এই sin কিউব বা এই cos কিউবকে আমি ইন্টিগ্রেশন করতে পারবো। আমরা যদি দেখতে চাই সিম্পলি সে ইন্টিগ্রেশন অফ cos কিউব x, এই প্রশ্নগুলোকে আমরা পরবর্তীতে ডেফিনিট ইন্টিগ্রালে গিয়ে ইউজ করে থাকি, কিন্তু স্টুডেন্টরা তখন ভুলে যায়। এই যে আমরা আজকে লেকচারটা পড়াচ্ছি, হয়তো আবার 8টা 10টা বা 5টা লেকচার পরে যখন আবার cos কিউবের কথা বলবো, ইন্টিগ্রেশনের আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে দিব, তখন তোমাদের কাছে মনে হবে একেবারে নতুন একটা প্রবলেম। ওকে, cos কিউব x dx। তাহলে cos কিউব x dx কে আমি এরকম করি, দেখো আমি এখানে একটা 4 দিয়ে ভাগ করে 4 cos কিউব x dx। ওকে, 4 cos কিউব x dx, এই যে আমি এখান থেকে লিখতে পারি 4 cos কিউব a, 4 cos কিউব a equals to cos 3a plus 3 cos a। তাহলে আমি এখানে এটাকে বসিয়ে দেই 1/4 4 cos কিউব x equals to হচ্ছে cos 3a, সরি 3x, আমার ভ্যারিয়েবলটা হচ্ছে এখানে x, cos 3x plus 3 cos x dx, cos 3x plus 3 cos x, cos 3x plus 3 cos x। ওকে, কাজী এই ফর্মুলা কিন্তু আমাকে জানতে হচ্ছে। আমি আগে বলেছি sin স্কয়ারের ফর্মুলা, cos স্কয়ারের ফর্মুলা, cos 3x sin 3x বা tan twice a sin twice a cos twice a, এই ফর্মুলাগুলোকে আমাদেরকে জানতে হবে, না হলে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো না। আমরা যতই চেষ্টা করি না কেন, ফর্মুলা মুখস্থ না থাকলে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো না। তাহলে এখানে কত হবে 1/4, আমরা সরাসরি করে ফেলবো। cos 3x কে ইন্টিগ্রেশন করলে আমার কত হবে? cos 3x কে ইন্টিগ্রেশন করলে হবে আমার sin 3x ডিভাইডেড বাই x এর সহগ হচ্ছে 3, দিয়ে আমি ভাগ করে দিব sin 3x বাই 3, আর প্লাস 3 cos x কে ইন্টিগ্রেশন করলে আমার হচ্ছে হলো sin x দেন প্লাস c। দ্যাট মিন্স আমি এটাকে লিখতে পারি 1/12, যদি একবারে নেই তাহলে আমি লিখতে পারি sin 3x প্লাস 9
plus 9 sin x, 9 sin x plus c. This is the result. তাহলে আমরা sin cos cube x ইন্টিগ্রেশন করেছি। তোমাদের জন্য কাজ হচ্ছে, বাড়ির কাজ হচ্ছে sin cube x dx, সেম ওয়ে sin cube of x dx। তখন আমাদেরকে এই ফর্মুলাটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। ওকে, এবার আমরা যাচ্ছি হলো আমরা আরো কয়েকটা ফর্মুলা জানি, অনুসিদ্ধান্ত হিসেবে আসছে sin a plus b plus sin a minus b। নিশ্চয়ই তোমরা জানো sin a plus b plus sin a minus b equals to হচ্ছে 2 sin a cos b। sin a plus b plus sin a minus b equals to 2 sin a cos b। আর আমি যদি মাইনাসের ফর্মুলাটাকে নেই sin a plus b minus sin a minus b equals to 2 cos a into sin b, 2 cos a into sin b। আর যদি আমরা বলতে চাই cos a plus b plus cos a minus b equals to 2 cos a into cos b। আরেকটা আছে, সেটা কি cos a minus b, সরি cos a plus b, cos a minus b minus cos a plus b equals to 2 sin a sin b। আমরা ত্রিকোণমিতি পড়ানোর সময় বলে থাকি যে এই ফর্মুলাটা একটু ডিফারেন্ট, ওকে ডিফারেন্ট, এটাকে মনে রাখতে হবে। তাহলে এই চারটা ফর্মুলা যদি আমরা জানি তাহলে কিন্তু আমরা অনেকগুলো ইন্টিগ্রেশন করে ফেলতে পারবো, এই চারটা ফর্মুলা প্রয়োগ করে আমরা করতে পারবো। সেটা আমি একটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। যেমন আমি বলছি হলো integration sin px cos qx dx। এখানে আমি বলে দিলাম p is greater than q, এটাকে আমার ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন sin px cos qx dx। তো আমার এখানে খুঁজতে হবে তাহলে কোথায় sin এবং cos রয়েছে, এই যে sin cos, প্রথমটাই sin a plus b plus sin a minus b, sin a plus b plus sin a minus b। ওকে, তাহলে আমরা 2 রয়েছে কিন্তু তাহলে একটা হাফ দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি দেন 2 sin px cos qx dx। ওকে, দেন হাফ ইন্টিগ্রেশন 2 sin a cos b, sin a plus b plus sin a minus b, sin a plus b plus sin a minus b। তাহলে আমরা এটাকে লিখতে পারবো sin a plus b না px plus qx। আমি যদি একবারই লিখতে চাই p plus qx sin a plus b plus sin a minus b p minus qx। ইন্টিগ্রেশন চিহ্ন দিতে হবে, তাহলে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে এখানে আমি dx লিখলাম। ওকে, dx। এখন আমরা এখান থেকে কি লিখতে পারছি, হাফ ইন্টিগ্রেশন অফ sin x। আমরা জানি ইন্টিগ্রেশন অফ sin x মানে হচ্ছে হলো কে মাইনাস cos x, দ্যাট মিন্স cos p প্লাস q ইন্টু x, আর x এর কোফিশিয়েন্ট হচ্ছে হলো p প্লাস q, অর্থাৎ x এর সহগ দিয়ে আমি এটাকে ভাগ করে দিব। ঠিক একইভাবে sin p মাইনাস q যদি হয় তাহলে এখানেও আমি লিখব cos p মাইনাস qx ডিভাইডেড বাই p মাইনাস q, x এর সহগ হচ্ছে p মাইনাস q, দেন আমার প্লাস c ইন্টিগ্রেশন জনিত ধ্রুবক। ওকে, তাহলে আমি ইচ্ছে করলে এখান থেকে মাইনাস হাফটাকে কমন নিয়ে নিতে পারি। আমরা যদি এখান থেকে মাইনাস হাফটাকে কমন নিয়ে যাই তাহলে আমি লিখতে পারবো cos p plus qx by p plus q plus cos p minus qx divided by p minus q plus c, and this will be the result. Okay,
তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি এই সূত্রটা শুধু প্রয়োগ দেখিয়েছি, তোমরা এইগুলোর উপর ভিত্তি করে তোমরা করতে পারো। আমি একটা প্রবলেম তোমাদেরকে দিয়ে দিচ্ছি। ইন্টিগ্রেশন sin ax into sin ax into sin bx dx, sin ax sin bx dx। ওকে, এইটা তোমরা করে নিবে, তাহলে তোমরা এখান থেকে পেয়ে যাবে অনেক কিছু। তো আমরা আজকে তাহলে আমাদের ক্লাস আমরা এখানে শেষ করব। আমি আবার একটু রিভিউ করছি। আমরা আজকে প্রতিস্থাপন পদ্ধতি নিয়ে কথা বলেছি। সেই প্রতিস্থাপন পদ্ধতির বেশ কিছু প্রবলেম আমরা সলভ করেছি। এই প্রতিস্থাপন পদ্ধতি কিন্তু আমাদের সব সময় লাগবে। আমরা এরপরে যখন আর আপডেট মেথডে যাব, তখনও কিন্তু আমাদের এই প্রতিস্থাপন পদ্ধতিটা কিন্তু আমাদের কাজে লাগবে, কাজে ভুলে গেলে চলবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, ভালো থাকো, সুস্থ থাকো সবাই। অশেষ ধন্যবাদ।